আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, ইনসাইটস উইথ ওয়ালিদ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার কথাগুলো শুনছেন, শুনে থাকেন ধৈর্য ধারণ করে, তাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকে আপনাদেরকে মধ্যপ্রাচ্য মুসলিম বিশ্বের কিছু খবর দেব এবং একই সাথে তুরস্কের কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আমি এসেছি, মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ। দর্শক, গাজায় যুদ্ধবিরতির পরেও দখলদারদের আক্রমণে এই পর্যন্ত ২০ জন মানুষ নিহত হয়েছে। এই রিপোর্টটি আসলে রেড ক্রসের। আপনারা জানেন যে আন্তর্জাতিক রেড ক্রস বন্দি বিনিময় কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছিল, তাই তারা গাজায় প্রবেশ করতে পেরেছে। একেবারে সরজমিনে তারা এই রিপোর্টটি প্রকাশ করেছে দর্শক শ্রোতা। অর্থাৎ দখলদারদের হটকারিতা দর্শক শ্রোতা কোনো মতেই কমছে না। এর মধ্যে দ্বিতীয় হটকারিতাটি হলো, তারা এখন বলছে মিশরের যে রাফাহ বর্ডার, যেটি আসলে ত্রাণ গাজার ভিতরে প্রবেশ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বর্ডার, যেটি আসলে মিশরের সাথে সংযুক্ত, গাজা এবং মিশরের মাঝামাঝি। এই বর্ডারটি তারা দখল করে রেখেছে এবং তারা বলছে যে চুক্তি অনুযায়ী তাদের এই বর্ডারটি খুলে দেওয়ার কথা ছিল দর্শক শ্রোতা, কিন্তু তারা এখন বলছে যে তারা এটি খুলবে না, তারা নিরাপত্তা নিশ্চিত করার পরে হয়তো খুলবে। এটার জন্য তারা কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করে দেয়নি দর্শক শ্রোতা। তো এ থেকেই বোঝা যাচ্ছে যে চুক্তি ভঙ্গ করার যে চরিত্রটি দখলদারদের রয়েছে, এটি দর্শক শ্রোতা আজকের নয়, এটি সেই রসুলুল্লাহ সাল্লাহ আলহি ইসলামের আমল থেকেই কিন্তু প্রচলিত রয়েছে। তো এরপরে দর্শক শ্রোতা আরেকটি খবর হচ্ছে যে এই নির্দয় নিষ্ঠুর রাক্ষস বাহিনীর হাতে এই যুদ্ধে বন্দি অবস্থায় নিহত প্রায় ৩০ জন ব্যক্তির লাশ ফিলিস্তিনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে এই দখলদার বাহিনী। এবং এই লাশগুলোর অনেকগুলো লাশেই অত্যাচার নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে। এমনকি লাশের হাত প্লাস্টিক দিয়ে পিছনে বাঁধা ছিল, চোখ বাঁধা ছিল, কোনো লাশের অঙ্গ প্রত্যঙ্গ উপড়ে ফেলা হয়েছে, কোনো লাশের গলায় দড়ি ছিল। খুবই বিকৃত একটি অবস্থাতে এই লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় দর্শক শ্রোতা। এই কাজটি দখলদার বাহিনী প্রায় করে থাকে। এটির উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনবাসীর মনোবল ভেঙে দেয়া, তাদেরকে আরও বেশি দুঃখিত করে তোলা এবং তাতে তারা যাতে ফিলিস্তিন রাষ্ট্রটি ছেড়ে চলে যায়, ফিলিস্তিনের যে ভৌগোলিক অঞ্চল রয়েছে এটি ছেড়ে আমেরিকায় চলে যায়, ব্রিটেনে চলে যায়, সেই পরিক্রমাটি করা, এটি হচ্ছে আসলে তাদের মূল উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্যেই তারা এই ধরনের কাজগুলো, এই ধরনের ন্যাক্কারজনক কাজগুলো সচরাচর করে থাকে দর্শক শ্রোতা। এরপর দর্শক শ্রোতা চলে আসবো কাবুলে, আফগানিস্তানে। এখনও ৪৮ ঘন্টার যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি চলছে পাকিস্তান এবং আফগানিস্তান দুটি মুসলিম দেশের ভেতরে। খুবই দুঃখজনক হলেও সত্য, এই দুটি মুসলিম দেশ আপনারা জানেন যে কিছুদিন আগে ব্যাপক আকারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দর্শক শ্রোতা, আজকে টিটিপি বা তেহরিকে তালেবান পাকিস্তানের শীর্ষ নেতা তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তিনি নিহত হননি, তিনি পাকিস্তানের সীমানার ভেতরে কেপিকে বা খাইবার পাখতুনখোয়া অঞ্চলে একটি ট্রাইবাল এলাকায়, দুটো ট্রাইবাল এলাকা নিয়ে বিস্তৃত একটি অঞ্চলে তিনি এবং তার মিলিশিয়ারা সেখানে অবস্থিত রয়েছেন এবং তিনি এই অঞ্চলগুলোর কন্ট্রোল তার মিলিশিয়াদেরকে দিয়ে করাচ্ছেন, এটি বলেছেন। কাজে এখন এই অঞ্চলগুলোকে তার বলয় থেকে মুক্ত করা পাকিস্তান সেনাবাহিনীর দায়িত্ব। আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তারা জানেন যে এই বিষয়ে আমি আসলে আগের ভিডিওটিতে আমার মতামত প্রকাশ করেছি বিস্তৃতভাবে। আজকে সংক্ষেপে করি দর্শক শ্রোতা। পাকিস্তানের যে চাওয়া
আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে তাদের উপর কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না চালানো, এটি একটি ন্যায্য চাওয়া আমার মতে। এবং তালেবানের এই মুহূর্তে তাদের বর্ডারের সিকিউরিটি নিশ্চিত করার মতো অর্থনৈতিক, সামরিক কিংবা লজিস্টিক অবস্থা নেই। এটি একটি বাস্তবতা, এটিও মেনে নিতে হবে দর্শক শ্রোতা। একদিক থেকে হচ্ছে হক, পাকিস্তান তার দাবিতে ন্যায্য হক, আরেকদিকে হচ্ছে হাকিকাত অর্থাৎ বাস্তবতা। এই দুটোর মধ্যে সমন্বয় করতে হবে। এবং ইতিমধ্যেই আপনারা জেনেছেন কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব ব্যাপকভাবে এই দুটি দেশের ভেতরে একটি সমঝোতামূলক সমাধান করার চেষ্টা করছে দর্শক শ্রোতা। এর সম্ভাব্য সমাধানগুলোর ব্যাপারে আমি গতকালকের পর্বটিতে আলোচনা করেছি। গতকালকের পর্বটি দেখেছেন অনেক ভাইয়েরা, কমেন্ট করেছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কিছু ভুল বুঝাবুঝি হয়েছে বলে আমি মনে করছি। প্রথম কথা হচ্ছে, তেহরিকে তালেবান পাকিস্তান এবং তালেবানের যে কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো রয়েছে, এই দুটো এক নয়। এক ভাই আমার কাছ থেকে প্রমাণ জানতে চেয়েছেন যে আমি বলেছিলাম যে 10 থেকে 12 বছর আগে তারা বায়াত ভঙ্গ করে আলাদা হয়ে যায়, তারা একটা অফশুটে পরিণত হয়। তো এটি এক ভাই প্রমাণ দেখতে চেয়েছেন। ভাই আপনি নিজেই দেখুন প্রমাণটা। তার সেটির কারণ হচ্ছে পাকিস্তানের ভেতরে গত 5-7 বছর ধরে ব্যাপকভাবে নাশকতা চালিয়েছে তেহরিকে তালেবান পাকিস্তান, এবং এটি চালিয়েছে এবং তারা এগুলো চালিয়ে তারা স্বীকারোক্তিও করে, তারা দাবি করে যে হ্যাঁ আমরা এই ঘটনাটি ঘটিয়েছি। এর মধ্যে মসজিদে বোমা হামলা থেকে শুরু করে, দরগাতে বোমা হামলা থেকে শুরু করে সকল ধরনের। পাকিস্তানে একটি, আপনারা জানেন পাকিস্তানে শিয়া মতবাদের লোক রয়েছে, তাদের যে মসজিদগুলো, দরগাগুলো, সেগুলোতেও ব্যাপক হামলা চালিয়ে পরে এই হামলার স্বীকারোক্তি কিন্তু টিটিপির লোকজন করেছে। কাজে একটি রাষ্ট্রে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এটা কোনো শরীয়তপন্থী বা কোরআনপন্থী বা হাদিসপন্থী কোনো কর্মকাণ্ড হতে পারে না দর্শক শ্রোতা। তৃতীয়ত হচ্ছে যে আরেক ভাই বলেছেন যে তিনি আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে ইসলাম প্রেমী মনে করেন, এ কারণে তিনি আমাদের ভিডিওগুলো দেখেন। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, কিন্তু তিনি ভুল বুঝেছেন যে আমি তালেবানকে সমালোচনা করছি। না, দেখুন, তালেবানকে সমালোচনা করা মানে যে আল্লাহ কোরআনকে সমালোচনা করা, এটা একেবারে আপনার ভুল ধারণা ভাই। আমি হুসনুজান অর্থাৎ এই দুটি আরবি শব্দ, হুসনুজান অর্থাৎ শুভ চিন্তা বা শুভ ধারণা থেকেই আপনার প্রতি এই কথাটা বলছি। তালেবান নিঃসন্দেহে তাদের কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, তারা তাদের দেশকে স্বাধীন করেছে এবং স্বাধীনতার পরে তারা কিন্তু আসলে মুসলিম বিশ্ব থেকে সেই ধরনের সাহায্য সহযোগিতা পায়নি যেরকম তাদের পাওয়ার কথা ছিল। অর্থাৎ এতগুলো বছর পরে আফগানিস্তানকে তারা স্বাধীন করতে পেরেছে, এবং শুধু তাই নয়, পশ্চিমাদের যে দালালরা আফগানিস্তানে শাসন করত তথাকথিত, তাদেরকেও তারা বিতরণ করতে সক্ষম হয়েছে। কিন্তু এখানে তাদের আরও অনেক হিকমা বা হেকমতের সাথে কর্মকাণ্ডগুলো পরিচালনা করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি, কারণ এটি আল্লাহ রসুলের সুন্নত এবং এটি আল্লাহর হুকুম। এবং আল্লাহ কোরআনে বলেছেন হিকমতওয়ালা ব্যক্তিদের জন্য তার কিতাবে উপদেশ রয়েছে। কাজে হিকমত একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের জীবনে, ব্রেনকে ইউজ করা। কারণ আপনারা জানেন কোরআন শরীফে আল্লাহ তাআলা অসংখ্যবার তুমি কি ধারণা করো না, তুমি কি চিন্তা করো না, তুমি কি ইদরাক বা উপলব্ধি করো না, ওয়ামা আদ্রাকা, হ্যাঁ, এই ধরনের কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ মানব জাতিকে চিন্তার দিকে এবং উপলব্ধির দিকে তিনি হুকুম দিচ্ছেন মানব জাতিকে, এবং এটি বহু সংখ্যক বার, শতাধিক বার এসেছে কোরআন শরীফে এই কথাগুলো। তো কাজে সেখানে আমি বলছি না যে তার মানে এই না যে তালেবানরা খারিজি হয়ে গেছে, যেটা পাকিস্তানের সামরিক এস্টাবলিশমেন্টরা বলছে। আমি অবশ্যই তাদের এই চিন্তার সাথে একমত নই, কিন্তু আমি মনে করি তালেবানদেরকে আরও অনেক ঠান্ডা মাথায়, ট্রাইবালিজম ছেড়ে, তালেবান হ্যাঁ ঠিক আছে তারা একদিক থেকে দ্বীনি ইলমে অনেক যথেষ্ট শিক্ষিত, কিন্তু তাদের ভিতরে কিছু গোত্রপ্রেমের কিছু
কিছু এক্সাম্পলও রয়েছে, কিছু নমুনা দেখা গিয়েছে। কাজে এই ছোটোখাটো বা এই দোষ ত্রুটিগুলো বর্জন করতে হবে এবং তাদেরকে আমাদের, আবারও বলছি, হাকিকাতের পথে, মানে আমরা এটা না যে তালেবানরা যেহেতু মুসলমান তাই তালেবানদেরকে ঘৃণা করি, না, তাদের মেথোডোলজিতে বেশ কিছু ভুল আছে। এটা শুধু আমার কথা না, এটা আসলে বিশ্বের অনেক বড় বড় আলেমের কথা, যারা আসলে তালেবানদেরকে, এমনকি অনেকে আছে যারা তালেবানদের লিডারশিপকে ট্রেন করেছে, তাদেরও এই ধরনের অনেক সমালোচনা রয়েছে দর্শক শ্রোতা। কিন্তু এর মানে এই না যে তালেবানদেরকে আমি খারিজি বলছি, না, কখনোই না। ভুল ত্রুটি আমারও আছে, আপনারও আছে, কারণ মানুষ মাত্রই গুনাহ করবে এবং গুনাহ করার পরে তওবা করতে হবে। এই জন্যই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে, কারণ আল্লাহ তাআলা তওবাকারীদের পছন্দ করেন। তো এইটা আমি বলছি আসলে যে সংশোধনীর উদ্দেশ্যে, এখানে কোনো তাদেরকে কাদা ছোড়াছড়িরও কোনো উদ্দেশ্য নাই আমার, কারণ দুই পক্ষই আমি মনে করি যে মুসলিম এবং দুই পক্ষই হতাহত হচ্ছে, যার কারণে এই যে দেখেন আজকে একটি রিপোর্টে বের হয়েছে যে 40 জন সিভিলিয়ান আফগানিস্তানে এই যুদ্ধে প্রাণ হারিয়েছে। এটি খুবই দুঃখজনক দর্শক শ্রোতা আমাদের সকলের জন্য। আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি, কিন্তু একই সাথে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে যখন দুটো গ্রুপ একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, বিশেষ করে দুটি মুসলিম গ্রুপ, তখন আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে তাদের মধ্যে সমাধান করার উদ্দেশ্যে, সমঝোতা করার উদ্দেশ্যে, সুলহ করার উদ্দেশ্যে সমালোচনা, পর্যালোচনা এবং তাদের উপদেশ দিয়ে এবং তাদেরকে একত্রে করে এটিকে একটি শান্তির পথে নিয়ে আসা দর্শক শ্রোতা। এবার চলে আসবো তুরস্কে দর্শক শ্রোতা। আপনারা তুরস্কের দুটি খবর দিব। প্রথম খবর হচ্ছে যে রাষ্ট্রপতি এরদোয়ান আজকে একটি ঘোষণা দিয়ে বলেছেন যে তুরস্কে রেয়ার আর্থ মেটাল বা রেয়ার আর্থ এলিমেন্টস অথবা দুষ্প্রাপ্য খনিজ পদার্থের একটি বিশাল মজুদ পাওয়া গিয়েছে। একটি বিশাল খনিজ মজুদ রয়েছে তুরস্কে, যেটি আসলে তুরস্ককে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর এই বিরল বা দুর্লভ খনিজ পদার্থের ভল্টে পরিণত করে। এখন কথা হচ্ছে যে এই খনিজ পদার্থ উত্তোলন করার মতো প্রযুক্তি তুরস্কের রয়েছে কিনা। দর্শক শ্রোতা, রাষ্ট্রপতি এরদোয়ান বলেছেন ইতিমধ্যে তারা 125 টন মাসে উত্তোলন করে পরিশোধন করার মতো প্রযুক্তি রয়েছে, পাইলট প্রযুক্তি। আরও সিরিয়াল বা আরও ব্যাপক আকারে উৎপাদনের জন্য তারা অলরেডি বিনিয়োগ শুরু করেছে দর্শক শ্রোতা। এরপরে কাতারের সাথে তুরস্কের এক ভাই আমাকে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন যে তুরস্কে আসলে এআই চিপ বা যে সেমিকন্ডাক্টর চিপ রয়েছে এগুলোর এই প্রযুক্তির দিকে তুরস্কের কোনো গবেষণা বা কোনো অগ্রগতি রয়েছে কিনা। অবশ্যই রয়েছে ভাই। তুরস্ক এখনও ল্যাবরেটরি এনভায়রনমেন্টে, অর্থাৎ স্বল্প সংখ্যক পরিসরে চিপ তৈরি করার প্রযুক্তি তারা ইতিমধ্যে অর্জন করেছে, কিন্তু যেটা সিরিয়াল প্রোডাকশন, যেমন আপনি দেখবেন টিএমএসসি যেটা তাইওয়ানের চিপ মেকার, তারা কিন্তু ব্যাপক আকারে চিপ ম্যানুফ্যাকচার করে, যার কারণে প্রাইসটা কমে যায়। তো এই আকারে শুরু করার জন্য তুরস্ক এবং কাতার প্রায় $30 বিলিয়ন বিনিয়োগ করার একটি পরিকল্পনা করছে। এরই মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করা হয়েছে, স্বাক্ষর করা হয়েছে দুই পক্ষ থেকে, এবং এই বিষয়ে যাতে আরও দ্রুত অগ্রগতি হয় সে বিষয়ে কাজ চলছে। এবং এটির জন্য আপনি জানেন ব্যাপক পরিমাণ অর্থনৈতিক বিনিয়োগ প্রয়োজন, এবং কাতার আসলে সেখানে তুরস্কের পাশে এসে দাঁড়িয়েছে দর্শক শ্রোতা। তুরস্কের আরেকটি খবর হচ্ছে তুরস্ক 12টি C-130 হারকিউলিস মিলিটারি কার্গো বা সামরিক কার্গো বিমান কিনছে। এগুলো সেকেন্ড হ্যান্ড কার্গো বিমান ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স থেকে ক্রয় করছে দর্শক শ্রোতা। আজকে তুরস্কের সামরিক মুখপাত্র তিনি এটি নিশ্চিত করেছেন দর্শক শ্রোতা। এর কারণ হচ্ছে এই C-130J বা C-130 হারকিউলিস এটি কি কাজে লাগে। তুরস্কের 19টি C-130 হারকিউলিস রয়েছে, এর বাইরে তুরস্কের 10টি A400M রয়েছে, যেটি আসলে C-130-র চেয়েও বৃহৎ আকারের কার্গো বিমান।
একটা উদাহরণ দেই দর্শক শ্রোতা, 2017 সালে যখন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান তারা কাতারের সাথে সীমানা বন্ধ করে দিল এবং তুরস্কের গোয়েন্দা জানতে পারলো যে কাতারে একটি সামরিক অভ্যুত্থান এবং পরবর্তীতে সৌদি আরব কর্তৃক কাতারের দখল করার একটি পরিকল্পনা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তখন তার প্রথম নির্বাচিত হয়ে তিনি ক্ষমতায় আসেন, ডোনাল্ড ট্রাম্প, বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট রয়েছে তাদের পরিকল্পনা অনুযায়ী এই অঘটনটি ঘটানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ঠিক একই রাতে দর্শক শ্রোতা, কাতারের যে শেখ রয়েছেন, শেখ তামিম বিন হামাদ আল থানি, তাকে রাষ্ট্রপতি এরদোয়ান টেলিফোন করেন, বলেন যে তুরস্কের 40 জন ম্যারুন ব্যারেট, যেটি তুরস্কের সবচেয়ে এলিট সোলজার, তারা তার প্যালেসের আশেপাশে রয়েছে, অবস্থান করছে তার নিরাপত্তা দেওয়ার জন্য, এবং সেখানে গোলাগুলির দুঃখিত গোলাগুলির শব্দ শোনা যায় দর্শক শ্রোতা। এর ঠিক পরপরই তুরস্ক এই ধরনের কার্গো বিমান দিয়ে প্রায় 15টির মতো কার্গো বিমান কাতারে পাঠিয়েছিলেন, অবতরণ করেছিলেন, এবং প্রায় একটি 2টি বা 3টি কন্টিনজেন্ট সৈন্য বা সামরিক শক্তি সেখানে প্রজেক্ট করেছিলেন, অর্থাৎ তুরস্ক থেকে সেখানে ডিপ্লয় করেছিলেন। এর ফলে সৌদি আরবের যে পরিকল্পনা ছিল তাদের কিন্তু আমরা সে সময় দেখেছি যে তাদের যে ট্যাঙ্কগুলো এবং তাদের যে সেলফ প্রপেলড হাউইটজার বা কামানগুলো, এগুলো কিন্তু কাতারের বর্ডার পর্যন্ত চলে এসেছিল, এবং পরবর্তীতে তুরস্কের এই খুব দ্রুত গতিতে ডিপ্লয়মেন্ট এবং অবস্থানের কারণে পরবর্তীতে তারা পিছু হটতে বাধ্য হয়। তুরস্কের বর্তমানে যে নিরাপত্তা নীতি রয়েছে দর্শক শ্রোতা, এর মধ্যে একটি পলিসি হচ্ছে ফরওয়ার্ড ডিপ্লয়েড ডিপ্লোমেসি, অর্থাৎ তুরস্ক এখন যে পলিসিটি ফলো করে সেটি হচ্ছে তারা খুব দ্রুত গতিতে তাদের যে ফোর্স এটি ডিপ্লয় করে দেয় যেখানে প্রয়োজন সেখানে। এর আরেকটি উদাহরণ হচ্ছে লিবিয়ার যে ঘটনাটি, খলিফা ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থিত তৎকালীন লিবিয়ার যে সামরিক যে একনায়ক, তিনি খলিফা হাফতার, তিনি হচ্ছে তার বাহিনী নিয়ে লিবিয়ার বেশিরভাগ দখল করে ফেলেছিলেন এবং ত্রিপলিকেও দখল করতে চাচ্ছিলেন। পরবর্তীতে তুরস্ক সেখানে একইভাবে ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট করে এই চালকে নস্যাৎ করে দেয় দর্শক শ্রোতা। তো তুরস্কের এই কারণে আরও এক্সট্রা সামরিক কার্গো প্রয়োজন, কারণ তুরস্ক তার মূল ভূখণ্ড থেকে তার যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে, যেমন কাতার অথবা পাকিস্তান অথবা আজারবাইজান অথবা সোমালিয়া, এই রাষ্ট্রগুলোকে নিরাপত্তা বলয়ে আস্তে আস্তে নিয়ে আসছে। এখানে বলে রাখা ভালো দর্শক শ্রোতা, পাকিস্তান ব্যতীত বাকি সবগুলো রাষ্ট্রই কিন্তু আসলে ওসমানী শাসনের আয়ত্তে ছিল, কাজে তুরস্কের সাথে তাদের একটি ঐতিহাসিক সুসম্পর্ক এবং ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। একই সাথে কিন্তু বালকান অঞ্চলে এটি প্রয়োজন, কারণ অটোম্যান সাম্রাজ্যের হার্টল্যান্ড ছিল আসলে বালকান রাষ্ট্রটি, বালকান অঞ্চলটি, অর্থাৎ এই যে বুলগেরিয়া, রোমেনিয়া, গ্রিস, বসনিয়া, সার্বিয়া, মন্টেনিগ্রো, ম্যাকেডোনিয়া, আলবেনিয়া, কসোভো, ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরির একটি ছোট অংশ ধরা চলে বালকান অঞ্চলে। এই বালকান অঞ্চলে তুরস্ক প্রায় অটোম্যান সাম্রাজ্য 350 বছর শাসন করেছেন, এবং আপনারা জানেন যে ম্যাকেডোনিয়াতে, আলবেনিয়াতে, কসোভোতে এবং বসনিয়াতে ব্যাপক সংখ্যক মুসলমান ধর্মাবলম্বীরা বসবাস করে। তারা কিন্তু ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে এই ধর্মটি গ্রহণ করেছিল অটোম্যানদের শাসন আমলে দর্শক শ্রোতা। তো তুরস্ক এই কারণেই এই কার্গো বিমানগুলো কিনছে যে তার যে মিত্র বলয় রয়েছে, এই মিত্র বলয়ের যে কোনো প্রয়োজনে সে যাতে দ্রুত গতিতে এই তার যে ফোর্স রয়েছে এই ফোর্সটি ডিপ্লয় করতে পারে, অথবা তাদের লজিস্টিক্স
গুলো সাপ্লাই দিতে পারে। তুরস্ক সামরিক নীতিতে এবং নিরাপত্তা নীতিতে অত্যন্ত ঐতিহাসিকভাবে পরিপক্ক এবং পারদর্শী একটি দেশ। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন যে 2016 থেকে 2022-এর মধ্যে তুরস্ক প্রায় 5-6টি ওভারসিজ অপারেশন করে এবং সবগুলোতেই তারা জয়লাভ করে। কোনোটিতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত কিছু সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধেও তারা সরাসরি যুদ্ধে লিপ্ত হয়, যেখানে কিন্তু মার্কিন এবং রাশিয়ান মদতপুষ্ট বাহিনীগুলো ছিল, তাদেরকে কিন্তু তারা পরাজিত করে। এর বাইরে আপনারা দেখেছেন আজারবাইজান এবং আর্মেনিয়ার যে যুদ্ধ, সেখানেও তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভারত পাকিস্তানের যুদ্ধেও তুরস্কের ভূমিকা অস্বীকার করার মতো নয়। কাজে তুরস্ক প্রস্তুতি নিচ্ছে। আরেকটি সংবাদ হচ্ছে রাষ্ট্রপতি এরদোয়ান প্রায় আপনার $50 বিলিয়ন মতো একটি সামরিক বাজেটের উপর স্বাক্ষর করেছেন আজকে। দর্শক শ্রোতা, কাজে বোঝা যাচ্ছে যে তুরস্ক নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করছে। এই বিনিয়োগের শতকরা 80% হচ্ছে তুরস্কের যে নিজস্ব সামরিক শিল্প রয়েছে, এই শিল্প খাতের মাধ্যমে, এই শিল্প খাতের যে প্রোডাক্ট, এগুলোকে তুরস্কের সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার জন্য। এর মধ্যে কান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে, খিজিল এলমা মানববিহীন স্টেলথ যুদ্ধবিমান রয়েছে, আঙ্কা 3 যুদ্ধবিমান রয়েছে, বম্বার রয়েছে। এর বাইরে আখুঞ্জে এবং বাইরাক্তার TB3 রয়েছে। এর বাইরে আলতায় ট্যাঙ্ক রয়েছে, এটিও একটি সর্বশেষ প্রজন্মের ট্যাঙ্ক। দর্শক শ্রোতা, আমি এই ব্যাপারে আগেও বেশ কিছু ভিডিও করেছি, যেগুলোর লিঙ্ক আমি ইনশাল্লাহ ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনাদের ভাল লাগবে। এবং সামনের দিনে ইনশাল্লাহ এই ব্যাপারে একটি সিরিজ করব, শুধু তুরস্কের সামরিক প্রযুক্তি, এর ইতিহাস এবং উন্নয়ন নিয়ে। এর বাইরে চোখ রাখুন আমার ইনসাইটস উইথ ওয়ালিদ চ্যানেলে রাষ্ট্র চিন্তা 1 পর্ব 1 দেখার জন্য। এই উইকেন্ডে, অর্থাৎ এই শনিবার অথবা রবিবারের মধ্যে যে কোনো একদিনে আমি ইনশাল্লাহ এটি আপলোড করব। দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সকলের পরিবারের সদস্যদের, বন্ধু, ভাই, বেরাদার যারা আছেন, তাদের সকলের জন্য অনেক অনেক দোয়া করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।